দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রথম দিনেই বিদ্রোহ। রবিবার মন্ত্রিসভার শপথের প্রথম দিনেই দুই শরিকের শিবিরে বিদ্রোহ দেখা দিয়েছে। বিহারের নীতিশ কুমারের 5 সাংসদ শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন। সংবাদ সূত্রে প্রকাশ, এরা নীতিশ কুমারের আপোষকামিতায় অখুশি। এদিকে মহারাষ্ট্র থেকেও বিজেপির খারাপ খবর এসেছে। অজিত পাওয়ার এনডিএর সাথে থাকবেন না বলে ঘোষণা করেছেন। এইসব বিরোধ রবিবার রাতে রাজধানী দিল্লিকে চঞ্চল করে তুলেছে। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হল, বেফাস মন্তব্যে বেহাত মন্ত্রিত্ব। মোদি 3.0 সরকারে মন্ত্রী পরিষদে নেই ত্রিপুরার কোনো প্রতিনিধি। 2019-এ প্রতিমা ভৌমিক রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। এবার অনেকেরই ধারণা ছিল পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব মোদি মন্ত্রী পরিষদে জায়গা করে নেবেন, কিন্তু আসাম অরুণাচল প্রদেশ থেকে 3 জন মন্ত্রী হলেও মন্ত্রী করা হয়নি বিপ্লব দেবকে। রাজনৈতিক সূত্রের খবর, সংবাদ মাধ্যমে বেফাস মন্তব্য করেই মন্ত্রী হওয়ার সুযোগ হারিয়েছেন বিপ্লব দেব। কয়েকদিন আগে সংবাদ সংস্থা বিপ্লব দেবকে উদ্ধৃত করে একটি খবর করেছে। তাতে বিপ্লব দেব বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেন। মুখ্যমন্ত্রী একটি রাজ্যের প্রধান, তিনি রাজ্য রাজনীতিতে ফিরতে চাইছেন। এই খবর দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবার পর তিনি নানাভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে এর কোনো প্রতিবাদ জানিয়েছেন বলে জানা নেই। এর জেরে অস্বস্তির মুখে পড়ে বিজেপি। এই জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবকে তীব্র ভর্ৎসনাও করেছে বলে জানা গিয়েছে। এইসবের জেরেই তিনি মন্ত্রী হতে পারেননি বলেও মনে করা হচ্ছে। নিজের কাজের গুণগান করছেন মোদি, আর বাস্তবে দলের মন্ত্রীরাই হেরে বুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সরকারের কাজের অনেক গুণগান করে এসেছেন। 4 জুন ফল প্রকাশের আগে ব্যাপক দুশ্চিন্তার মধ্যে থাকলেও ফল প্রকাশের পরে তিনি দলের সদর দপ্তরে ভাষণ দিতে গিয়ে বলেছেন, তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও এই জয় নাকি তার গত 10 বছরের উন্নয়নের কাজের জন্যই, আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে তার সরকারের ভূমিকার জন্যই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর মতো ডাহা মিথ্যা আর কিছুই নেই। কেননা তার সরকারের এমন ভূমিকা থাকলে বিজেপি দলই সংখ্যাগরিষ্ঠতা পেত, অথচ মানুষ বিজেপিকে তা দেননি। বিভিন্ন রাজ্যের রাজনৈতিক অনেক দৃষ্টিভঙ্গি থেকে সহযোগী দলগুলির জয়কে যুক্ত করেই তাকে সরকার গঠন করতে হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী যা বলেছেন, বিজেপির প্রতি মানুষের যদি সেই ভূমিকা থাকতো, তাহলে তার আগের সরকারের সেই সব প্রথম সারির নেতা মন্ত্রীদের প্রতি মানুষের বিশ্বাস থাকতো। কিন্তু সেই বিশ্বাস ছিল না, যে কারণে একেবারে প্রথম সারির প্রচুর নেতা মন্ত্রীকে মানুষ ভোট দেননি, তারা পরাজিত হয়েছেন। যাদের অনেকে পূর্ণমন্ত্রী, অনেকে আবার প্রতিমন্ত্রী, এদের মধ্যে এমন সব নেতা মন্ত্রী আছেন যারা নিজেরা মনে করতেন নিজেদের এলাকায় নিজেরা জনপ্রিয়, কিন্তু তাদের সবাই পরাজিত হয়েছেন। কোনো কোনো জায়গায় তো রেকর্ড বুটে হেরে গিয়েছেন। এমনকি বিজেপি তাদের অনেক মন্ত্রীকে হেরে যাবেন বলে এই নির্বাচনে মনোনয়ন পর্যন্ত দেয়নি। যাদেরকে ভেবেছিল জয়ী হবেন, তারাই প্রচুর বুটে পরাজিত হয়েছেন, যা থেকে বিজেপির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি একেবারেই স্পষ্ট। পরাজিত নেতামন্ত্রীদের মধ্যে বিশিষ্ট হিসেবে প্রথমেই নাম করতে হয় স্মৃতি ইরানির। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেসের কিশোরীলাল শর্মার কাছে 1,67,196 বুটে পরাজিত হয়েছেন। অথচ এই আমেঠি আসনে কংগ্রেস কিছুই করেনি বলে অনেকে গালাবাজি তিনি করে এসেছেন। তিনি অনেক কিছুই করেছেন বলে প্রচার করেছেন, কিন্তু বাস্তবে যে বিজেপির অন্য সব প্রচারের মতোই এটাও ধাপ্পা, সেটা জনগণই বুঝিয়ে দিয়েছেন। তারপরে আছেন রাজীব চন্দ্রশেখর। তিনি ছিলেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী। তিনি কেরালার তিরুবনন্তপুরম আসনে কংগ্রেসের শশী থারুরের কাছে পরাজিত হয়েছেন। পরাজয়ের এই তালিকায় আছেন অজয় কুমার মিশ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার ছেলের কনভয়ে লখিমপুর খেরিতে প্রতিবাদরত কৃষকদের উপর চলে যাওয়ায় কৃষক মারা যান। তিনি পরাজিত হয়েছেন সমাজবাদী দলের উৎকর্ষ ভার্মা মধুরের কাছে। এছাড়া সুভাষ সরকার ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বাঁকুড়া আসনে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছেন।
অর্জুন মুন্ডা ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী। তিনি ঝাড়খণ্ডের কুন্তি আসনে কংগ্রেসের কালীচরণ মুন্ডার কাছে পরাজিত হয়েছেন। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি কংগ্রেসের উমেদা রামবেরিয়ামের কাছে পরাজিত হয়েছেন। এমনকি এই আসনে নির্দলীয় প্রার্থী রবীন্দ্র সিং ভাটির চেয়েও তিনি কম ভোট পেয়েছেন। তাছাড়া এল মুরুগান কেন্দ্রীয় তথ্য সম্প্রসারণ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তামিলনাড়ুর নীলগিরি আসনে ডিএমকের রাজার কাছে পরাজিত হয়েছেন। নীতিশ প্রামাণিক ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী। তার বিভিন্ন মন্তব্য নিয়ে অনেক জলগুলা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার আসনে তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন। তালিকায় আছেন সঞ্জীব বুরিয়ান। তিনি ছিলেন মৎস্য চাষ, পশুপালন ও ডেয়ারি বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি মুজফ্ফরনগর আসনে সমাজবাদী পার্টির হরেন্দ্র সিং মালিকের কাছে হেরে গিয়েছেন। কপিল পাটিল ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী। তিনি মহারাষ্ট্রের ভিওয়ান্দি আসনে এনসিপি শারদ পাওয়ারের সুরেশ গোপীনাথ মাত্রের কাছে পরাজিত হয়েছেন। রাও সাহেব দানবে রেলওয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মহারাষ্ট্রের জালনা আসনে কংগ্রেসের কল্যাণ বৈজীনাথ রাও কালের কাছে হেরে গিয়েছেন। মোদির দ্বিতীয় দফায় মন্ত্রিসভার কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন ভারতী পাওয়ার। তিনি মহারাষ্ট্রের ডিন্ডুরি সংরক্ষিত এসটি আসনে এনসিপি শরদ পাওয়ারের ভাস্কর মুরলীধর ভাগাড়ের কাছে পরাজিত হয়েছেন। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন কৌশল কিশোর, কিন্তু এবার আর সংসদে কোনো আবাস জুটেনি। তিনি উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ সংরক্ষিত এসসি আসনে সমাজবাদী পার্টির আর.কে চৌধুরীর কাছে হেরে গিয়েছেন। এই তালিকায় আরও মন্ত্রী রয়েছেন। কেন্দ্রীয় রসায়ন ও সার প্রতিমন্ত্রী ছিলেন ভগবন্ত খুবা। তিনি কর্ণাটকের বিদার আসনে কংগ্রেসের সাগর ঈশ্বর খান্দ্রে এর কাছে পরাজিত হয়েছেন। মোদির কেন্দ্রীয় বিশেষ প্রতিমন্ত্রী ছিলেন ভি মুরালীধর। তিনি কেরলের ওটিঙ্গাল আসনে পরাজিত হয়েছেন। ভোটের সংখ্যায় তিনি কংগ্রেসের আদর প্রকাশ এবং সিপিআইএমের ভি জয়ের পর তৃতীয় স্থানে আছেন। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী ছিলেন মহেন্দ্রনাথ পাণ্ডে। তিনি উত্তরপ্রদেশের চান্দোলি আসনে সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিংয়ের কাছে হেরে গিয়েছেন। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি অনেক অকতা কুকতা বলে এসেছিলেন নিয়মিত, কিন্তু তারপরেও বিজেপি তাকে মন্ত্রী করেছিল, ফের টিকিট দিয়েছিল। কিন্তু তিনি উত্তরপ্রদেশের ফতেপুরে সমাজবাদী পার্টির নারেশ উত্তম প্যাটেলের কাছে বুটে হেরেছেন। তালিকায় আছেন কেন্দ্রীয় ভানু প্রতাপ সিং। তিনি ছিলেন এমএসএমই মন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি উত্তরপ্রদেশের জালাউনে সংরক্ষিত এসসি সমাজবাদী পার্টির নারায়ণ দাস আহরিওয়ারের কাছে পরাজিত হয়েছেন। কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী ছিলেন রাজকুমার সিং। তিনি বিহারের আরা আসনে সিপিআইএমএল লিবারেশন এর সুদামা প্রসাদের কাছে পরাজিত হয়েছেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন দেবশ্রী চৌধুরী। তিনি দক্ষিণ কলকাতা আসনে তৃণমূলের মালা রায়ের কাছে পরাজিত হয়েছেন। শুরুতেই কাটা এনসিপি, শপথ নিল এনডিএ মন্ত্রিসভা। ৭২ সদস্যের ৩০ জন পূর্ণমন্ত্রী, মহিলা মাত্র ৭, পূর্বোত্তরে ২। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে শপথ সমারোহে মোদীর সঙ্গেই শপথ নিয়েছেন ৩০ জন পূর্ণমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী হয়েছেন। মোট ৭২ জনের মন্ত্রিসভা প্রত্যাশা মতোই মন্ত্রিসভা গঠন করেছেন নরেন্দ্র মোদী। বিশেষ কোনো পরিবর্তন বা চমকের পথে যাননি। স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর প্রমুখ বাদ পড়লেও নোটের উপরে গত মন্ত্রিসভার সদস্যরাই ফিরেছেন। প্রাক্তন করে দেওয়া ২ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খট্টরকে নেওয়া হয়েছে। তবে সুযোগ মেলেনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ মুম্বাই, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ফের পূর্ণমন্ত্রী হয়েছেন। জোট শরিকদের মধ্যে পূর্ণমন্ত্রী না করায় অজিত পাওয়ারের এনসিপি বেঁকে বসেছে। রাজ্যসভা সাংসদ প্রফুল্ল প্যাটেলকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করার প্রস্তাব অস্বীকার করেছে এনসিপি।
সন্ধ্যা 7:30 নাগাদ প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে টানা 3বার তিনি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছাড়া আর কেউ টানা 3বার প্রধানমন্ত্রী হননি। তবে মোদীর ক্ষেত্রে ব্যতিক্রম হলো 2টি দফায় সরকার চালানোর পরে নেতা হিসাবে এবারের দলকে গরিষ্ঠতা এনে দিতে পারেননি তিনি।